আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমরা যখন শুট করছি তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ এবং অস্ট্রেলিয়ার একটা উইকেট বাকি আছে। ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ, সেটা ধরে নিয়ে ভিডিওটা শুট করছি। তবে ভিডিওর শুরুতে আমরা মোসাদ্দেক হোসেন সৈকতের গল্পটা বলার আগে একটু দুর্বলতার গল্প দিয়েই শুরু করতে চাই এবং সেই দুর্বলতাটা মূলত তাওহিদ হৃদয়ের। তাওহিদ হৃদয় যখন ব্যাটিং করতে দাঁড়ান, আপনি যদি তার শর্ট মিড উইকেটটাকে ব্লক করে দেন, 90% ক্ষেত্রেই তাওহিদ হৃদয়ের সিঙ্গেল স্কোরিং অপশনটা বন্ধ হয়ে যায়, কারণ তার সিঙ্গেল স্কোরিংয়ের ম্যাক্সিমাম অপশনটাই তিনি মিড উইকেট অঞ্চল থেকেই ক্রিয়েট করার চেষ্টা করেন। সো ওইটা ব্লক করে দিলে আলটিমেটলি তার সিঙ্গেল স্কোরিং অপশনটা বন্ধ হয়ে যায়, বারংবার তিনি ডট বলই খেলে থাকেন। অনফিল্ডের পর্দায় এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আমরা অন্তত 20টার মতো ভিডিও করেছি। যারা নিয়মিতভাবে অনফিল্ড দেখেন তারা খুব ভালো মতোই জানেন বিষয়টা, যে এই ব্যাপারটা নিয়ে আমরা বহু আগে থেকেই অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আজকে অস্ট্রেলিয়া কিন্তু একদম বেসিক একটা ফিল্ড সেট আপ করেছিল তাওহিদের এগেনস্টে। শর্ট মিড উইকেট একজন ফিল্ডারকে রাখা হয়েছিল এবং যখন তিনি বারংবার ওই জায়গা থেকে ডট বলটাকে কনসিড করছিলেন, তখন ভিন্ন উপায়ে সিঙ্গেল বের করতে গিয়ে আলটিমেটলি ডট বল তাকে কনসিডার করতে হয়েছে, কারণ এই জায়গাটা তার স্কিলটা এখন পর্যন্ত শার্প হয় নাই। সো এই জায়গাটা তাওহিদ হৃদয়ের স্কিল শার্প হওয়ার অনেক অপরচুনিটি বা অনেক অপশন আছে। তাওহিদের এই দুর্বলতার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু বেশ কিছু ক্যাচ ড্রপ করেছে। মোসাদ্দেকের একটা ইজি ললি পলি ডলি ক্যাচ ড্রপ করা হয়েছিল। এর আগের দিকের চারজন ব্যাটসম্যানও কিন্তু আলটিমেটলি তারা চান্স দিতে দিয়ে আলটিমেটলি বেঁচে গেছেন এবং অস্ট্রেলিয়ার সেই জায়গাটায় বলবো যে খুব বাটার ফিঙ্গার কাইন্ড অফ কন্ডিশন ছিল। ওই জায়গাগুলো যদি অস্ট্রেলিয়া চান্স নিতে পারতো তাহলে কিন্তু এতটা বেশি রান বাংলাদেশ হয়তো বা করতে পারতো না, বাট তারপরও স্টিল দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য গেম। এবারে মোসাদ্দেক সৈকতের ব্যাপারে যদি আলোচনাটা আমরা শুরু করতে চাই, আবারও বলি যারা অনফিল্ড নিয়মিতভাবে দেখেন, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সৈকত যখন 49 বলে সেঞ্চুরি করলেন তখনই আমরা জোরালোভাবে বলেছিলাম যে ন্যাশনাল টিমে 6, 7, 8 নম্বর পজিশনে এমন ব্যাটসম্যানকেই দরকার যেই ব্যাটসম্যানরা ঘরোয়া ক্রিকেটেও ওই পজিশনটাতেই ব্যাটিং করে থাকেন। কারণ ঘরোয়া ক্রিকেটে 3, 4 বা 5 নম্বর পজিশনে যে ব্যাটসম্যানরা ব্যাটিং করে থাকেন, সেটা মাহিদুল অঙ্কন হোক বা আফিফ হোসেন ধ্রুব হোক, তারা কিন্তু 6, 7, 8-এর জন্য অভ্যস্ত না, কারণ এটা একটা পার্টিকুলার স্পেশালাইজড ব্যাটিং পজিশন। সো ওই পার্টিকুলার পজিশনে অভ্যস্ত ব্যাটসম্যানেরই ন্যাশনাল টিমে এসে ব্যাটিং করা উচিত ওই পজিশনটাতে। ওই ব্যাপারটা নিয়ে আমরা বলেছিলাম থ্যাঙ্কস টু দ্য সিলেক্টর্স যে তারা মোসাদ্দেক হোসেন সৈকতকে ন্যাশনাল টিমে নিয়েছেন এবং এসেই ইমিডিয়েটলি মোসাদ্দেক সৈকত পারফর্ম করেছেন। তার ব্যাটিংয়ের কয়েকটা স্পেশাল বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে চাই, কয়েকটা কি ফিচার নিয়ে কথা বলতে চাই। প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, খেয়াল করে দেখবেন মোসাদ্দেক এসেই প্রথম রানটা করেছেন বাহাইন্ড দ্য স্কোয়ার থার্ড ম্যান অঞ্চল দিয়ে। এছাড়াও তিনি রান করেছেন ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, ব্যাকওয়ার্ড পয়েন্ট থার্ড ম্যান ওই সমস্ত অঞ্চল দিয়ে। এই পার্টিকুলার পজিশনে রান করার দক্ষতার জায়গাটা আমরা আমাদের বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের কাছে দেখতে পেতাম, মুশফিকুর রহিমের কাছে দেখতে পেতাম। তারা যখন থেকে আমাদের ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়মিতভাবে নাই, এরপর থেকে কিন্তু আলটিমেটলি স্পিনের এগেনস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের এক ধরনের ল্যাক অফ কনসেন্ট্রেশন বা এক ধরনের ল্যাক অফ স্কিলের জায়গাটা আমরা দেখতে পেয়েছি, কারণ বাহাইন্ড দ্য স্কোয়ার আসলে খুব বেশি ব্যাটসম্যান আমাদের দেশে রান করতে পারেন না। মোসাদ্দেক সৈকত সেই জায়গাটায় কিন্তু বেশ ভালো টেকনিক্যাল পরিচয় দিয়েছেন যে বাহাইন্ড দ্য স্কোয়ার তিনি অনেক রান করেছেন। যখন 2, 3, 4টা ডট বলার প্রেশার হয়ে যাচ্ছে, সৈকতের বাউন্ডারিগুলো খেয়াল করে দেখবেন স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, লং অন এবং লং অফের মাঝামাঝি অঞ্চল দিয়ে বেশ কয়েকটা বাউন্ডারি তিনি মেরেছেন এবং এটাও একটা স্পেশালিস্ট বৈশিষ্ট্যের জায়গা যে তার ওই স্কিলের জায়গাটা আছে লং অন লং অফের মাঝামাঝি অঞ্চলটাকে ব্যবহার করা। আবার যখন লং অনের ফিল্ডারটা বা লং অফের ফিল্ডারটা আছে, ওই সময়টা এক্সট্রা কাভার অঞ্চলটাও কিন্তু একটা আলাদা দক্ষতার পরিচয়। আমরা ডোয়াইন ব্র্যাভোকে একটা সময় দেখতাম যে খুব বেশি রান তিনি এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে করতেন। বিরাট কোহলি এক্সট্রা কাভার অঞ্চলটাকে খুব ভালো ব্যবহার করতে পারেন। মোসাদ্দেক সৈকত আমার মনে আছে একদম আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশ যে ট্রাই সিরিজটা জিতলো সেই ম্যাচেও কিন্তু এক্সট্রা কাভার দিয়ে তিনি অনেকগুলো রান করেছিলেন। এই ইনিংসটাও যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, এক্সট্রা কাভার অঞ্চল দিয়েও মোসাদ্দেক সৈকত অনেক রান করেছেন, রিভার সুইপ করেছেন। এই জায়গাটা নিয়ে আমি আলাদা একটা কথা বলি, সেটা হচ্ছে যেই সমস্ত ব্যাটসম্যানরা আসলে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবে 6, 7, 8-এ ব্যাটিং করেন, তাদের ওই সাহসটা থাকে, তারা জানেন তাদের মাসেল মেমোরি ওইভাবে বিল্ড আপ করা যে তারা রিস্ক নিতে পারেন, রিস্কি শট খেলতে পারেন, কারণ তারা অভ্যস্ত ওই জায়গাটায়। এখন আফিফ বা অঙ্কনের মতো ব্যাটসম্যান আপনি দেখবেন প্রিমিয়ার লিগে যখন 3 বা 4-এ ব্যাটিং করেন বা 5-এ ব্যাটিং করেন, প্রচুর সুইপ শট খেলেন, কিন্তু ন্যাশনাল টিমে এসে সুইপ রিভার সুইপ একদমই তারা খেলেন না। কারণটা হচ্ছে ন্যাশনাল টিমে তারা যখন 6, 7, 8-এ খেলেন তাদের ওই অভ্যস্ততা নাই। তারা চিন্তা করেন যে না, আমি যদি এখন সুইপ শট খেলতে গিয়ে আউট হয়ে যাই, রিভার সুইপ করতে গিয়ে আউট হয়ে যাই, এটা যদি আমার জন্য একটা রিস্ক ফ্যাক্টর, তখন দেখা যায় তারা সেই শটটাই খেলেন না। বাট মোসাদ্দেকের অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে যে মোসাদ্দেক যেহেতু ওই পজিশনটায় তিনি এক্সপার্ট, ওই পজিশনটায় তিনি অভ্যস্ত, তার মাসেল মেমোরিতে বিষয়টা কিন্তু অটো আছে বা তিনি সেই কাজটা আসলে অটোমেটিক্যালি করতে পারেন। মোসাদ্দেক সৈকতের ব্যাটিংয়ের আগে যদি আমি একটু বলি, বাংলাদেশ আসলে মূলত মোমেন্টামটা পেয়েছিল কোথায় জানেন? বাংলাদেশ মোমেন্টামটা পেয়েছিল তানজিদ তামিম এবং নাজমুল শান্তর পার্টনারশিপে। এই পার্টনারশিপের একটা কী বৈশিষ্ট্য ছিল, তারা
ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে শট নেগোশিয়েট করার চেষ্টা করছিলেন। অনেক বেশি মাত্রায় তারা ডাউন দ্য ট্র্যাক এগিয়ে আসছিলেন। প্রথমত একটা বিষয় বলি, সেটা হচ্ছে উইকেট কিন্তু গত 2টা সিরিজের উইকেটের মতো প্রপার মানে অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন ছিল না। উইকেটটা স্পোর্টিং কন্ডিশনে ছিল, যেখানে খুব আর্লি স্টেজ থেকেই পেসাররা ডিভিয়েশন পাওয়া শুরু করেছিলেন, 10 ওভারের পর থেকে স্পিনাররা টার্ন পাওয়া শুরু করেছিলেন। স্পোর্টিং কন্ডিশন ছিল, এমন না যে আনইভেন বাউন্স করেছে, আনইভেন মুভমেন্ট করেছে, ইভেন বাউন্সই ছিল কিন্তু টার্ন পেয়েছেন, ডিভিয়েশন পেয়েছেন। সো আমি বলতে পারি ইভেনলি ব্যালেন্সড একটা স্পোর্টিং কন্ডিশন ছিল, যেখানে ব্যাটিংয়ের জন্য আগের 2 সিরিজের মতো অতটা সহজ কন্ডিশনটাও ছিল না। এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে বলটা হোল্ড করে আসছিল এবং শান্ত এবং তানজিদ তামিম তারা এগিয়ে এসে বলকে ডিল করার চেষ্টা করছিলেন। শান্তর ব্যাটিং নিয়ে আমরা আলাদা আরেকটা ভিডিও করব, অনফিল্ডের পর্দায় আপনারা সেই ভিডিওটা দেখবেন বলে আশা করছি। তবে এগিয়ে এসে শটগুলোকে ডিল করা, এটা একটা অন্যতম বড় ফিচারের জায়গা ছিল তাদের এই ইনিংসটাতে। তারা সাহসী ব্যাটিং করেছেন, বেশ ভালো টেকনিক্যাল ব্যাটিং করেছেন। শান্ত এমনিতেই খুব ভালো ফর্মে আছেন, তানজিদ তামিমও বেশ ভালো ব্যাটিং করেছেন, বাট উইকেটটাকে আমার কাছে মনে হয় যে থ্রো করে এসেছেন। আরেকটু হয়তো বা তিনি সেট করতে পারতেন, বা আরেকটু হয়তো বা বড় ইনিংসের দিকে তানজিদ তামিম যেতে পারতেন। আমি কেন এই পার্টটাকে বাংলাদেশের ইনিংসের কি ফিচার বলছি, কারণ বলটা যেরকমভাবে মুভ করছিল এবং ব্যাটসম্যানরা এগিয়ে এসে ব্যাটিং করছিলেন, পরবর্তী সময় কিন্তু অস্ট্রেলিয়া টিম ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল এবং উইকেট কিপারকে আমরা দেখছিলাম যে পেসের এগেনস্টেও শর্ট কিপিং করছেন। সো এই সাইডটা আসলে ইট ওয়াজ ভেরি মাচ আই প্লিজিং টু সি অ্যাজ আ বাংলাদেশি সাপোর্টার, যে উইকেট কিপার সামনে এসে উইকেট কিপিং করছেন এবং ইট ওয়াজ অ্যাট দ্য ভেরি আর্লি স্টেজ, কারণ ব্যাটসম্যানরা এগিয়ে এসে ডিল করছিলেন। সো দ্যাট রিয়েলি শোড দ্য কোয়ালিটি অফ ব্যাটিং হ্যাজ বিন ইনক্রিজড ফর বাংলাদেশ। ঠিক এই জায়গাটায় মোসাদ্দেক সৈকতও কিন্তু আলটিমেটলি অ্যান্টিসিপেশনটা বেশ ভালো ছিল। আপনি খেয়াল করে দেখবেন মোসাদ্দেক সৈকতও কিন্তু তার কানেক্টিং পয়েন্টগুলো, আমরা যদি একটা গ্রাফিক্স আপনাদেরকে দেখাই, তার কানেক্টিং পয়েন্টগুলো ছিল কিন্তু অনেক সামনে থেকে তিনি বলকে কানেক্ট করার চেষ্টা করেছেন। সো ঠিক যেই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছিলেন নাজমুল শান্ত এবং তানজিদ হাসান তামিম, সেম পদ্ধতিটাই কিন্তু অ্যাপ্লাই করেছিলেন মোসাদ্দেক সৈকত। একটু সামনে থেকে তিনি খেলার চেষ্টা করছিলেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সাইফ হাসানকে নিয়ে আমরা আলাদা আরেকটা ভিডিও করব, আজকে রাতেই আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে সাইফ হাসানের সবচেয়ে বড় প্রবলেম যেটা ওয়ানডে সার্কিটটাতে, সেটা হচ্ছে অনেক বেশি মাত্রায় বটম হ্যান্ড ডমিনেটেড হওয়ার কারণে সাইফের এলবোটা তিনি রাখছেন মূলত মিড উইকেট বরাবর এলবো রাখাতে 4 নম্বর স্টাম্পের বলে আলটিমেটলি আউটসাইড এজ তিনি ক্যারি করছেন। আজকে যেভাবে তিনি নেথান এলিসের বলে আউট হয়েছেন, এর আগে নিউজিল্যান্ড সিরিজে ওরুর্কের বলে তিনি আউট হয়েছিলেন, সিমিলার প্যাটার্নে তিনি শাহিন শাফরিদের বলে আউট হয়েছিলেন। আপনি যদি গত বিসিএলটা চিন্তা করে দেখেন, গত বিসিএলে তার এই প্রবলেমটা সর্বপ্রথম এক্সপোজ হয়েছিল এবং সেই জায়গায় তাকে কিন্তু ওই করিডোরটাতে বারবার ডিস্টার্ব করা হয়েছিল। অনফিল্ডের পর্দায় আমরা অন্তত গোটা 5 ভিডিও করেছি এই ব্যাপারটা নিয়ে, এটা নিয়ে আলাদা আর একটা ভিডিও করব, তাই খুব বেশি কথা আসলে বাড়ালাম না এই ভিডিওটাতে, কারণ আমাদের নেক্সট ভিডিওটা আসছে আসলে সাইফ হাসানের এই টেকনিক্যাল প্রবলেমটার ব্যাপারে। সো আমার কাছে মনে হয় যে সাইফ হাসানের এই প্রবলেমটা যেহেতু এখন চলছে, তার টেকনিক্যাল রেকটিফিকেশনটা আসলে খুব জরুরি, এবং সেই সঙ্গে ওপেনিং কম্বিনেশন তানজিদ তামিমের সঙ্গে সৌম্য সরকারের জুটিটাও কিন্তু দেখাটাও খুব জরুরি। হ্যাঁ, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন অথবা থাকবে না, কিন্তু সবসময় যে আপনাকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে খেলতে হবে ব্যাপারটা কিন্তু সেরকমও না। লিটন আজকে আমার কাছে মনে হয় যে আলটিমেটলি রাশ একটা শট খেলতে গিয়ে আউট হয়েছেন, হতে পারে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা হয় কখনো কখনো ব্যাটসম্যানদের। সো এই ব্যাপার নিয়ে কথা বাড়ালাম না। মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দক্ষতার জায়গাটা কিন্তু নিম্নমুখী। সো মেহেদী মিরাজ হ্যাজ টু বি ভেরি মাচ ফোকাসড অন ইজ ব্যাটিং, কারণ টিমে কিন্তু তিনি খেলছেন আসলে অলরাউন্ডার হিসাবে। অলদো তিনি বোলিং অলরাউন্ডার হিসাবে খেলছেন, কিন্তু খেলছেন তো অলরাউন্ডার হিসাবে। সময়ের যে সময়টা দরকার বা প্রয়োজন, ওই সময়টা যদি সার্ভিসটা তার কাছ থেকে না পাওয়া যায়, সেটা কিন্তু আসলে বাংলাদেশ টিমের জন্য ব্যাকফায়ারিং। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, বাংলাদেশ টিম খুবই ফরচুনেট। বাংলাদেশ টিমে নাহিদ রানার মতো একজন পেস বোলার আছেন। কন্ডিশনটা মানে আমি বলবো না যে একেবারে আনইভেন কন্ডিশন যদি হয় বা লো বাউন্সের কন্ডিশন হয়, এরকম কন্ডিশন ছাড়া যে কোনো কন্ডিশনে নাহিদ রানা আসলে বাংলাদেশের পক্ষে অপোনেন্টের জন্য একটা অনেক বড় থ্রেটের জায়গা, এবং বাংলাদেশ ইজ ভেরি মাচ ফরচুনেট যে নাহিদ রানার মতো একজন পেস বোলার পেয়েছে। আমি যেভাবে দেখলাম যে জশ ইংলিশকে তিনি আউট করলেন, বলটা চোখেই দেখে নাই, এবং যে ডিভিয়েশন, যে পেস, একদম র পেসে পুরোপুরি বিট হয়েছেন। আমরা দেখলাম অ্যালেক্স ক্যারিকে নাহিদ রানা যেভাবে আউট করেছেন, একদম র পেসে বিট হয়েছেন। মানে এখানে কিছু করার নাই আসলে, ওই বল চোখেই দেখে নাই। সত্যি কথা বলতে আমি যদি একদম র ভাষায় বলি, নাহিদ রানার বল একেবারে চোখেই দেখে নাই। নাহিদ রানার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে বলটা পিচে পড়ার পর স্পিডটা ডিক্রিজ করে খুব কম, স্পিডটা খুবই কম ডিক্রিজ করে, যেটা অন্য যে কোনো পেস বোলার যারা হয়তো 145-46-এ বোলিং করছেন তাদের চাইতে অনেক জোরে আসে নাহিদ রানার বলটা, যেটা বাংলাদেশ অনেক বেশি মাত্রায়
প্রিভিলেজড বা অনেক বেশি মাত্রায় ব্লেসড। সো যে কোনো প্রতিপক্ষের এগেনস্টে প্রতিপক্ষ যেই হোক না কেন, নাহিদ রানা ইজ আ রিয়েল থ্রেট। তাসকিন প্রথম যে উইকেটটা নিয়েছেন প্রথম বলে, ইট ওয়াজ আ শার্প ডিভিয়েশন। তাসকিন হি ইজ ভেরি মাচ ওয়েল নন ফর দ্যাট। আমার কাছে আজকে তাসকিনের ফিটনেস লেভেলটা অনেক বেটার মনে হয়েছে। মাইন্ডিড এই ব্যাপারটা নিয়েও কথা বলতে চাচ্ছিলাম, আলাদা একটা ভিডিওতে কথা বলবো। মোস্তাফিজ লাবুশানকে বল ভেতরে ঢুকিয়েছেন, ইট কেম আউট অফ সারপ্রাইজ। মনে হচ্ছিল যে মিচেল স্টার্ক আসলে যেইভাবে বলকে ভেতরে ঢুকান, সিম পজিশন থেকে শুরু করে সব কিছু, আলাদা একটা ভিডিও এটা নিয়েও আমরা করব, আশা করছি তখন আপনারা দেখবেন সেই ভিডিওটাতে। বাট ইট ওয়াজ রিয়েলি গুড টু সি যে বাংলাদেশের পেস বোলিং ট্রায়ো দে জাস্ট ডমিনেটেড ওভার অস্ট্রেলিয়ান্স। এবং এরকম একটা ম্যাচ, যেই ম্যাচটাতে সত্যি কথা বলতে অস্ট্রেলিয়া বাংলাদেশ খেলা হচ্ছে, দুই টিমের পেসারদের কম্প্যারিজন যদি করেন, হ্যাঁ ডেফিনেটলি হেজেলউড কামিন্স কিংবা মিচেল স্টার্ক নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে মিচেল স্টার্ক হেজেলউড কামিন্স থাকলেও বাংলাদেশের পেস বোলিং খুব বেশি ডিফারেন্স থাকতো না অস্ট্রেলিয়ার সঙ্গে। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গায়, বিকজ নাহিদ রানা ওয়াজ দেয়ার, বিকজ তাসকিন আহমেদ ওয়াজ দেয়ার, এবং সেই সঙ্গে মোস্তাফিজুর রহমানের যে ভ্যারিয়েশনটা, এখন তিনি বল ভেতরেও তিনি ঢোকাতে পারছেন বা বলকে তিনি ভেতরে ঢুকাচ্ছেন, সেটা একটা অবশ্যই অনেক পজিটিভ বিষয় রয়েছে। মোসাদ্দেক সৈকতের বোলিং নিয়ে আলাদা করে বলতে হবে। মোসাদ্দেক সৈকতের বোলিং, কুপার কনলি যখন ব্যাটিং করছিলেন, মিরাজ এর আগে যেরকমভাবে লুপ দিচ্ছিলেন, সত্যি কথা বলতে কোয়ালিটি বোলিংটা সেই সময় দেখা যায় নাই। বাট মোসাদ্দেক যখন আসলেন, স্কিডি একটা বল করলেন এবং স্কিডি বলটা ভেতরের দিকে ঢুকছিল এবং একটু আই লাইনের নিচে থাকার কারণে ব্যাটার কিন্তু আসলে লাইনটাকে অ্যান্টিসিপেট করতে পারেন নাই যে বলটা কি লাইনকে হোল্ড করবে নাকি বলটা বেরিয়ে যাবে। বলটা লাইন হোল্ড করেছে, ভেতরের দিকে ঢুকেছে, কুপার কনলি হি হ্যাড নো চান্স অ্যাট অল ওই বলটা নেগোশিয়েট করার মতো। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশের ওয়ানডে সেট আপটা, ওয়ানডে টিমটা এই মুহূর্তে অন্তত হোম সিরিজগুলোতে বেশ ভালো ডমিনেট করছে। অনেকে হয়তো বা বলবেন যে অস্ট্রেলিয়ার তো এটা মেইন সার্কিটের দল না, বাট তারপর অস্ট্রেলিয়া ইজ অস্ট্রেলিয়া, সেই ব্যাপারে আসলে আপনি আলাদা করে কোনো কিছু বলার নাই। অ্যালেক্স ক্যারি বা জশ ইংলিশরা তো সেই জায়গাটা আছেন, ক্যামেরন গ্রিনরা আছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট এইভাবেই চলে, সব সিরিজে সব টুর্নামেন্টে আপনি হয়তো বা প্রপার সেট আপটা পাবেন না। অস্ট্রেলিয়াও তার একটা এক্সপেরিমেন্টাল ফেজে রয়েছে 27 বিশ্বকাপকে কেন্দ্র করে, কিন্তু বাংলাদেশ যেভাবে কনভিনসিংলি জিতেছে, যেভাবে ডমিনেট করে জিতেছে, একটা বিষয় বলি সেটা হচ্ছে উইকেট কিন্তু খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন ছিল না। উইকেট ওয়াজ ভেরি মাচ ইভেনলি ব্যালেন্সড, অর্থাৎ স্পিনারদের জন্য টার্ন ছিল, পেসারদের জন্য মুভমেন্টও ছিল, এবং সেই সঙ্গে ব্যাটসম্যানরা যারা স্কিলফুল ব্যাটিং করবেন তারা রানও করতে পেরেছেন। সো এই জায়গাটা দুটো ডিপার্টমেন্টেই, বোলিং এবং ব্যাটিং দুটো ডিপার্টমেন্টেই কিন্তু বাংলাদেশ ডমিনেট করেছে, যে কারণে বাংলাদেশ ম্যাচ জয়লাভ করেছে। ইভেনলি ব্যালেন্সড সুযোগটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য ছিল, বাট তারা সেই জায়গাটা বাংলাদেশের চাইতে একটু বিলো স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।